সময় এক অলক্ষ্যে গড়িয়ে যায়, কিন্তু কিছু নাম তারা নিঃশব্দেও বজ্রের মতো বাজে। ইতিহাসের পাতাগুলো যখন বিবর্ণ, তখনও কিছু গল্প বাতাসে বেঁচে থাকে। সেই গল্পের মধ্যে এক গল্প, বাংলার বুক থেকে উঠে আসা এক নাম। মেঘনায় কুয়াশা, গাছের পাতায় ভরে শিশিরার এক বিস্তৃত রাজার পদচিহ্ন, যার অস্তিত্ব আজ হারিয়ে গেলেও বাংলার হৃদয় এখনও তাকে ভুলতে পারেনি। শিরোনাম: ঈশা খাঁ, বাংলার বিদ্রোহী বীর। ইতিহাসের পৃষ্ঠায় অনেক বীরের নাম লেখা থাকে, কিন্তু কিছু নাম গভীর অন্ধকারে হারিয়ে যায়, হয়তো কারণ তারা সমাজের নিয়ম ভেঙে ন্যায় বিচারের জন্য লড়েছিল। আজ আমি এমন এক বীরের গল্প শোনাব, যিনি সম্রাট আকবরের সামনে মাথা নত করেননি, যিনি বাংলার স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ঈশা খাঁ। 1529 সাল, বাংলার মাটিতে তখন বারুদে ভরা। উত্তর থেকে মুঘলরা আসছে, দক্ষিণে পর্তুগিজরা অগ্রশাসন করছে, আর পূর্বে ভিন্ন ভিন্ন জমিদারদের মধ্যে লেগে আছে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই অস্থির সময়ে সোনারগাঁওয়ে জমিদার পরিবারে জন্ম নেন ঈশা খাঁ। তিনি ছিলেন আফগান বংশোদ্ভূত। তার পিতা সুলাইমান খাঁ ছিলেন একজন সৈন্য। মুঘলদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। জন্ম এক প্রাচীন উঠোনে, বাঁশের তলোয়ারের ঝাঁপিয়ে পড়ে এক শিশু। চারপাশে কাদামাটির গন্ধ, সোনালি ধানের মাঠ, তবু তার চোখে ছিল আগুনের রক্ত। পিতা আফগান গাম্ভীর্যতার রক্তে। শিশুটি একদিন নদীর পাড়ে চুপ করে বসেছিল। সূর্য ডুবছে পশ্চিমে, যেন পৃথিবী থেকে কিছু আলাদা স্বপ্ন লুকিয়ে রাখছে নিজের ভেতরে। কেউ জানত না সেই ছোট্ট ছেলেই একদিন বাংলার বজ্রনিনাদ হয়ে উঠবে। অধ্যায় 3। তখন বাংলায় এসেছে মুঘলদের থাবা। জমিদাররা একে একে বাংলা মাথা নিচু করেছে। কিন্তু এক রাতে আলো ছায়ার খেলা, 12 জন জমিদার দাঁড়িয়ে আছে নীরবে। তাদের মাঝে একজন বলে ওঠে, বাংলা মাথা নত করবে না। সেই উচ্চারণ, সেই প্রতিবাদ জন্ম দিল এক বিদ্রোহ, যার নাম ইতিহাস আজও শ্রদ্ধা ভরে উচ্চারণ করে। অধ্যায় 4। প্রস্তুতি শুরু হয় নদীর তীরে। কামারদের হাতুড়ির শব্দে যেন যুদ্ধের সঙ্গীত। কাঠ কাটে, নৌকা বানায়, অস্ত্র গড়ায় আগুনে। সৈনিকেরা বর্ম পরে দাঁড়ায়, যেন তারা নিজেই পাহাড়। বাতাস ভারী হয়ে ওঠে, কারণ যুদ্ধ আসছে। আর সে যুদ্ধ কেবল জমির জন্য নয়, আত্মমর্যাদার জন্য। অধ্যায় 5। মেঘনার বুক তখন উত্তাল, আকাশ গর্জে ওঠে। ঢেউ মুখ থুবড়ে পড়ে বোতলের মতো ছোট নৌকাগুলোর ওপর। বাংলার যুদ্ধ জাহাজ এগিয়ে যায় আগুন আর ধোঁয়ার ভেতর দিয়ে। সামনে দাঁড়িয়ে থাকে ঈশা খাঁ, চোখে বিদ্যুৎ, হাতে তলোয়ার। তার কণ্ঠে শুধুই এক আহ্বান, জয় না হলে মৃত্যু, পেছনে আর কিছু নেই। সে রাতের যুদ্ধ শুধু রক্তের নয়, আত্মার ছিল। বাংলার রক্ত তখন নদীর স্রোত হয়ে গিয়েছিল। অধ্যায় 6। বিজয়ের পর নিস্তব্ধতা নয়, উৎসব। দুর্গে বাজে ঢোল, গায়ে বিজয়ের গান। প্রজারা আসে, হাসে, কাঁদে, আশীর্বাদ দেয়। ঈশা খাঁ সিংহাসনে বসেন, কিন্তু রাজা হয়ে নয়। তিনি বসেন মানুষের প্রতিনিধি হয়ে। দরবারে প্রবেশ করে দরিদ্র কৃষক, বিধবা নারী, হারানো সন্তান। তিনি শোনেন, বোঝেন, বিচার করেন। এক রাজা, যার চোখে ক্ষমতা নয়, ছিল দায়িত্ব। অধ্যায় 7। সময় আসে যখন মানুষ সাহায্য চায়। বন্যায় ভেসে যায় ঘর, ক্ষুধা চেপে ধরে বুক। সবার আগে সেই গ্রামে পৌঁছে যায় ঈশা খাঁ। সৈনিকেরা ঘর বানায়, চুলা জ্বলে ওঠে, শিশুদের মুখে ফিরে আসে হাসি। তিনি তালপাতার কাগজে লিখে দেন জমির অধিকার, যেন মাটির মানুষ মাটির মালিক হতে পারে। এটাই ছিল তার যুদ্ধের প্রকৃত অর্থ, মানুষকে মানুষ বানানো। অধ্যায় 8। একদিন সূর্য ডুবে যায় ঠিকই। নদীর পাড়ে বসে থাকা এক বৃদ্ধ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। তার মুখে ক্লান্তি নয়, ছিল তৃপ্তি। কিছুদিন পর বাতাসে ছড়িয়ে পড়ে খবর, ঈশা খাঁ নেই। তার কবর সবুজে ঢাকা, পাখির ছায়া ঢেকে যায়, কিন্তু সেই কবর থেকে যেন নীরবেই একটা ডাক আসে, তোমরা যেন ভুলে না যাও। ঈশা খাঁর নাম আজ অনেকের মুখে নেই, কিন্তু বাংলার আকাশ, বাতাস, নদী সবাই জানে সেই নাম হারায়নি। সে ছিল বজ্রনিনাদ, সে ছিল পতাকার মতো উড়ন্ত অহংকার।
তার বীরত্ব এখনো তরুণের চোখে আগুন জাগায়, তার নেতৃত্ব এখনো বাংলার স্বপ্নকে বাঁচিয়ে রাখে, কারণ সে কেবল এক মানুষ নয়, সে ছিল এক আদর্শ, এক বজ্র শপথ। ইতিহাস হয়তো চুপ থাকে, কিন্তু একটি নাম সবসময় উচ্চারিত হয় বাংলার হাওয়ায়, ঈশা খাঁ। কারণ সে ছিল আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার প্রতীক। কারণ সে শুধু এক বীর ছিল না, সে ছিল এক দীপ্ত ঘোষণা, বাংলার মাথা নত করে না।